দেবাশিস মুখার্জি। আমি গত 8ই জানুয়ারি খানাকুলের রাধানগরের রাজা রামমোহন রায় বসতবাড়ি থেকে আমি দিল্লির উদ্দেশ্যে রওনা দিয়েছিলাম। আমি প্রচন্ড ছোটবেলা থেকে হাঁটি, আমাকে অনেকে বলে পায়ে চাকা লাগানো আছে। এবং আমি যখনই কোথাও প্রোগ্রামে যাই দূরে, তা আমার যে রাজা রামমোহন রায় যে সতীবেদী আছে আমি ওইখান থেকেই স্টার্ট করি। 1 ঘন্টায় 5 কিলোমিটার আমি হাঁটতে পারবো। 5×60 কিলোমিটার আমার টার্গেট থাকতো। আমি কোনোদিন 45, কোনোদিন 50, কোনোদিন 55 হেঁটেছি। বেনারস হয়ে, লখনৌ হয়ে আমি সোজা একদম ফরিদাবাদ হয়ে দিল্লিতে পৌঁছালাম। তখন ফিরে এলাম তো সে একটা বিশাল হুলস্থুল ব্যাপার, এখানে সব সংবর্ধনা দেয়া মানে মানুষ একটাই হলো যে দিল্লি জয় করে ফিরেছে। দেবাশিস মুখোপাধ্যায় গোলাপ সুন্দরী হলো কি করে? আমি একটা বিচিত্র সাজ ওরকম ভাবে একটা তৈরি করি। আমার মেয়ের ঘাগরা ছিল একটা বড়, সে পরতো না, সেটা নিলাম। আমার স্ত্রীর একটা নাইটি ছিল, সেটা নিলাম। সেগুলো পরে আমার ওই যে দেখবেন গলায় আমার কিছু মালা আছে, সেইটা আমি আমার এক বন্ধুর তার টেলার্সের দোকান আছে, তার কাছে কালেকশন করে নিয়ে আমার স্ত্রী ওটা গেঁথে দিয়েছিল। দিয়ে সেটা পরলাম, এই ঘুঙুর কিনলাম, পায়েতে পরচুলা কিনলাম, নিয়ে একদিন বাড়িতে ওটা পরলাম। তা পরে আমার স্ত্রীর সামনে দাঁড়ালাম, দেখে তারপর আমার মুখ দিয়ে বেরিয়ে গেলো যে দু বাবা এর একবার গোলাপ সুন্দরীর মধ্যে লাগছে, মুখ দিয়ে জাস্ট এই কথা হবে। তা সেই থেকে আমি নাম দিয়ে দিলাম গোলাপ সুন্দরী। পরে আমি জেনেছিলাম যে রাজা রামমোহন রায় একজন বৌদি আছে, তারও নাম গোলাপ সুন্দরী। আপনি হাঁটেন, প্রচন্ড হাঁটেন এবং টার্গেট নিয়ে হাঁটেন। এই যে এক্সপিরিয়েন্সেস গুলো, মাঝখানে আপনি প্রথম বোধহয় টার্গেট নিলেন দিল্লি যাওয়ার, প্রথম টার্গেট, এবং সেটা নিয়েও একেবারে তো হুলস্থুলু পড়ে গেল সব জায়গায়। তা কেমন এক্সপিরিয়েন্স ছিল, কোনো সমস্যার সম্মুখীন, এবং তারপর শেষে অ্যাচিভমেন্ট করে কেমন লাগলো? হাঁটা বলতে কি, হ্যাঁ আমি প্রচন্ড ছোটবেলা থেকে হাঁটি, আমাকে অনেকে বলে পায়ে চাকা লাগানো আছে। তা আমি এক দিনে 40-50 কিলোমিটার হাঁটাটা আমার কাছে কোনো ব্যাপার নয়। অনেকে ভাবে এত 40 থেকে 50 কিলোমিটার, অর্থাৎ আপনি যে তারকেশ্বর থেকে যদি আমার বাড়িতে আসেন কুড়িয়া, এখান থেকে যাতায়াতটা যতটা হয় ওইটা হাঁটাটা একদিনে আমার কাছে কোনো ব্যাপার না। আমি একদিনে 55-60 কিলোমিটার পর্যন্ত হেঁটেছি। তা আমি প্রথম আমার হাঁটা হচ্ছে, প্রথম অভিজ্ঞতা হচ্ছে কলকাতা যায় এখান থেকে। একদিন ঠিক করলাম এখান থেকে হেঁটে কলকাতা যাবো। তাই কিন্তু আমি গোলাপ সুন্দরী ড্রেস পরে, ওটা কিন্তু খুব কঠিন। ওই আমি এমনি নর্মাল একটা হাঁটছি, আর ওই ড্রেসে এত গরম হয়। ড্রেস পরে কলকাতা গেলাম, আমার একটা ভাইকে নিয়েছিলাম। তা এখানে থেকে ওখানে থানায় 2-3 জায়গায় থেকে আমরা সকাল বোধহয় এখান থেকে বেরিয়েছিলাম আমরা 3:30টার সময়। তারপর দিন কিছু রেস্ট নিয়ে তারপর দিন আমরা 10টার সময় আমরা বাবুঘাটে পৌঁছালাম। বাবুঘাটে পৌঁছে ওইখানে একটু রেস্ট নিয়ে ওইখানে আবার ড্রেস করে ওইখান থেকে বিধানসভা থেকে আরম্ভ করে আমি ওই জায়গাগুলো ক্যাম্পেন করেছি। বিধানসভা, আপনার যে রাজভবন, ওইগুলো সব ক্যাম্পেন করে ফিরেছি। ওটা আমার প্রথম এক্সপিরিয়েন্স। তারপর আমি টার্গেট নিলাম যে আমি দিল্লি যাব। তা যখন দিল্লি যাবো, যখন বলে যে 1500 কিলোমিটার রাস্তা হেঁটে যাবো, তখন তো একটা বিশাল একটা পড়ে গেল। বাড়িতেও তো খুব যে এতদিন বাইরে থাকতে হবে, হেঁটে যাওয়া, মাঝ রাস্তা, অচেনা জায়গা, কিভাবে যাবে, কেউ সঙ্গে যেতে চাইছে না। অনেককে বলেছিলাম যে আমার সঙ্গে চল, আমি খরচ দেবো, কিন্তু কেউ রাজি হলো না। প্রথমে 2-1 জন বলেছিল, কিন্তু শেষ সবাই সরে গেল। কিন্তু আমি যেহেতু মনে ঠিক করেছি যে আমি এটা করবো, আমি যেটা মাথা ঠিক করি, যেদিন হয়তো চিন্তা করলাম এটা করবো, তো আমি সেটা যতক্ষণ না হয় আমি তার পিছনে পড়ে থাকি। তা সেটা যাই হোক আর কি। তা আমি ভাবলাম যখন ঠিক করেছি যাবো তো যাবোই। তা আমি যা স্কুল থেকে ছুটি নিলাম, 45 দিনের ছুটি নিয়ে চেয়েছিলাম, যে 40 দিন আমি যেন, আমার 40 দিন লাগবে আমি টার্গেট করেছিলাম, যে 40 কিলোমিটার করে হাঁটলে 4×4 = 1600 হয়ে যাবে নর্মাল ড্রেসে। আমি অবশ্যই গোলাপ সুন্দরী ড্রেসে যাইনি, কেন বাইরে নিচের এলাকায় কোথাও ঘুরলাম সেটা ঠিক আছে, বাইরে যখন রাত্রিবেলা বা অন্য সময় যাবো ওই ড্রেসে আমার পোশাকে আমার অসুবিধা হতে পারে। তা আমি যা এসডি অফিসে পারমিশন নিলাম, নিয়ে আমি বেরিয়ে পড়লাম রাজা রামমোহন রায়। এবং আমি যখনই কোথাও প্রোগ্রামে যাই দূরে, তা আমার যে রাজা রামমোহন রায় যে সতীবেদী আছে আমি ওইখান থেকেই স্টার্ট করি। এবং ওটা আমার মনে একটা শক্তি যোগায় যে রাজা রামমোহন রায় যদি এত বড় কাজ করতে পারেন, তাহলে আমার এইটুকু হেঁটে যাওয়ার তো কোনো ব্যাপারই না। তা ওইখান থেকে যখন গেলাম, প্রথমে আমি এটা দিয়ে আরামবাগ হয়ে বর্ধমান গেলাম। বর্ধমান থেকে ওইখান দিয়ে যে তারপরে দুর্গাপুর হয়ে ওই যে দিল্লি রোড ধরেই আমি যাচ্ছিলাম। দিয়ে 3-4 দিন হাঁটার পর আমার পায়েতে, আমি শু পরে হাঁটছিলাম। তো শু পরে আমি যখন হাঁটলাম, আমার পায়েতে, শুটা হয়তো একটু লুজ ছিল, পায়ের পিছনেতে এইখানেতে আমার গোড়ালিতে এখানে একটা এখনো দাগ রয়েছে, বিশাল বড় একটা ফোসকা হয়ে গেল, রক্ত ব্লাড জমে গেল একদম। তা যে সেইখানেতে তখন আমি ওখানে ডাক্তার দেখানো, ওরা বললো এই অবস্থায় আপনাকে অপারেশন করতে হবে এবং 3-4 দিন কোথাও থাকতে হবে। এর থেকে আপনি বরঞ্চ বাস ধরে বাড়ি চলে যান, বাড়িতে রেস্ট নিয়ে ওটা করান। তা সবাই যখন এরকম বললো, বাড়িতে কিন্তু আমি জানাই, কিন্তু বাড়িতে যদি আমি জানাই সেটাও না। কিন্তু আমি ফেসবুকে যখন দিয়েছিলাম, আমার অ্যাকচুয়ালি আমার একটা সুবিধা আছে, আমার বাড়ির আমার স্ত্রীর ফেসবুক নেই। তা আমি ফেসবুকে যখন পোস্টকার্ডটা দিয়েছিলাম, সব বন্ধু বান্ধবরা এত আমাকে বলেছে ফিরে আয়, সবাই বলছে, কেউ বললো না যে হ্যাঁ তুই যা, সবাই বলছে ফিরে আয়, আবার অন্য সময় যায়, ফিরায়ও না। কিন্তু আমার জেদ চেপে গেল। আমি কি করলাম, যে মনের জোর নিয়ে দেখি ফিরে যখন যেতেই হবে, তা একটা শেষ চেষ্টা করব।
আমি দোকান থেকে নিডল কিনে নিয়ে এসে ইঞ্জেকশনের যে সেটা নিয়ে এসে আমি ফুচকাটাকে আর ওষুধ টষুধ নিয়ে এসে ফুচকাটাকে দিলাম উস্কিয়ে। এত ব্লাড বেরোলো হোটেলেতে, মানে সে একদম সে তুলো টুলো সব ভিজে গেল হয়ে গেল, যে প্রচন্ড যন্ত্রণা। তারপর যন্ত্রণার ট্যাবলেট ফ্যাবলেট আমি নিয়েছিলাম, খেয়ে করে রাত্রিবেলা কোনো রকমের যন্ত্রণায় কাঁদরে কাঁদরে ঘুমলাম। আমি যা বোধহয় ইনফেকশন হয়ে যাবে, যাক ফিরে তো যেতেই হবে, আমি ফিরে তো যেতেই হবে। সকালবেলা উঠে দিলাম পাটা হালকা হয়ে গেছে। আবার সেই ওষুধ টষুধ লাগিয়ে আমি আজ একটু কম হাঁটি। সেদিন হয়তো 15 কিলোমিটার মতো হেঁটেছিলাম, তাও একটু পাটা টেনে 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 গেলাম, যে তারপর দিলাম আস্তে আস্তে পাটা আমার ভালো হয়ে গেল। এই যে মনের আমি জোর পেয়ে গেলাম, আমাকে আর কেউ, তারপর আমার ফেসবুক আমি দেখলাম, মানে সবাই বললো যে সত্যি তোর মনের জোর দারুণ আছে। সেই যে গেলাম, আর কোথাও আমি আর রোগলাম না। এবং রাস্তায় যেতে আমাকে অনেক মানুষ সাহায্য করেছে। কেউ হয়তো হোটেল ভাড়া নেয়নি, রাত্রিবেলা হোটেলে থাকতাম, কি ধাবায় থাকতাম, রাস্তার ধারে ওই ধাবাতে থাকতাম। আমি সকালবেলা কি করতাম, আমি একদম 5:30টার মধ্যে বেরিয়ে পড়তাম, 5টা 5:30 হাঁটতে বেরিয়ে পড়তাম। সেই যেতাম এবং সন্ধ্যে 6টা, সন্ধ্যাবেলার আগে আমি যে কোনো একটা জায়গা নিয়ে নিই, কিন্তু বিদেশের জায়গা কোথায় আমি রাস্তা বন্ধ করে হাঁটবো। তাই 12 ঘন্টা আমার টার্গেট ছিল। 12 ঘন্টা আমি আমি জানি 1 ঘন্টায় 5 কিলোমিটার আমি হাঁটতে পারবো। 5-60 কিলোমিটার আমার টার্গেট থাকতো। আমি কোনোদিন 45, কোনোদিন 50, কোনোদিন 55 হেঁটেছি। এই করে আমি আস্তে আস্তে ইউপি গেলাম, বেনারস ছিলাম, বেনারসে একদিন ছিলাম, ওই সব জায়গায় ক্যাম্পেন করেছি। বেনারস হয়ে লখনৌ হয়ে আমি সোজা একদম ফরিদাবাদ হয়ে দিল্লিতে পৌঁছলাম। দেবাশিস মুখার্জি। আমি গত 8ই জানুয়ারি খানাকুলের রাধানগরের রাজা রামমোহন রায় বসত বাড়ি থেকে আমি দিল্লির উদ্দেশ্যে রওনা দিয়েছিলাম। 32 দিন ধরে আমি পায়ে হেঁটে আমি গতকাল দিল্লিতে এসে পৌঁছেছি। আর দিল্লিতে যখন পৌঁছালাম, আমাদের যিনি সাংসদ ছিলেন আর কি, অপরূপা ম্যাডাম, অপরূপা পোদ্দার, উনি আরামবাগের সাংসদ ছিলেন এর আগের টার্মে। তা উনি আগে থেকে আমার খবরটা জেনেছিলেন, এইখান থেকে সব খবর পেপারে বেরিয়েছিল, সব জেনে গিয়েছিলেন। তা উনি ওইখানেতে আমাকে সংসদের ভিতর নিয়ে গিয়েছিলেন। সেইখানে যে ওনাদের সঙ্গে অনেকের সঙ্গেই দেখা হয়েছিল, সুদীপ বন্দ্যোপাধ্যায়, মালা রায়, এদের সঙ্গে দেখা হয়েছিল। করে ওইখানে ঘুরে উনি 2 দিন থেকে আর ওর সঙ্গে আবার ব্যাকে ফিরে চলে এলাম। আর ওটা একটা আমার মানে দারুণ হলো, যখন ফিরে এলাম তো সে একটা বিশাল হুলস্থুল ব্যাপার। এখানে সব সংবর্ধনা দেয়া, মানে মানুষ একটা হলো যে দিল্লি জয় করে ফিরেছে। আচ্ছা, দেবাশিস মুখোপাধ্যায় গোলাপ সুন্দরী হলো কি করে? আচ্ছা, গোলাপ সুন্দরী ব্যাপারটা যেটা হলো আর কি, যে আমি ওই তো বললাম আমি একটা থিয়েটারের জন্য ওয়ার্কশপে গিয়েছিলাম। সে বহুরূপীদের দেখে দেখে আমি একদিন ভাবলাম যে এইরকম ধরনের একটা বিচিত্র, ওদের সাজটা একটা বিচিত্র ধরনের হয়, যাতে মানুষ চোখে পড়ে। আমি একটা বিচিত্র সাজ ওরকম ভাবে একটা তৈরি করলাম। আমার মেয়ের ঘাগরা ছিল একটা বড়, সে পরতো না, সেটা নিলাম। আমার স্ত্রীর একটা নাইটি ছিল, সেটা নিলাম। সেগুলো পরে আমার ওই যে দেখবেন গলায় আমার কিছু মালা আছে, সেইটা আমি আমার এক বন্ধুর, তার টেলার্সের দোকান আছে, তার কাছে কালেকশন করে নিয়ে আমার স্ত্রী ওটা গেঁথে দিয়েছিল। দিয়ে সেটা পরলাম। এই ঘুঙুর কিনলাম পায়েতে, পরচুলা কিনলাম, নিয়ে একদিন বাড়িতে ওটা পরলাম। তা পরে আমার স্ত্রীর সামনে দাঁড়ালাম, দেখে আবার আমার মুখ দিয়ে বেরিয়ে গেলো যে দু বাবা, এর একবার গোলাপ সুন্দরীর মধ্যে লাগছে, মুখ দিয়ে জাস্ট এই কথা হবে। তা সেই থেকে আমি নাম দিয়ে দিলাম গোলাপ সুন্দরী। পরে আমি জেনেছিলাম যে রাজা রামমোহন রায় বৌদি, একজন বৌদি আছে, তারও নাম গোলাপ সুন্দরী। আমার কিন্তু নামটা ওই হিসেবেই দেয়া। তা দিয়ে সেই থেকে আমি স্কুলে পারফর্ম করলাম, করে তো এটা বিশাল হিট হয়ে গেল। সেই হিসেবেই এখনো চলছে এই গোলাপ সুন্দরী। এখন আমাকে দেবাশিস মুখোপাধ্যায় থেকে, মানে আমার আরামবাগ সাব ডিভিশন হুগলি জেলায় বেশিরভাগ জায়গায় আমাকে গোলাপ সুন্দরী বললে মানুষ চিনবে। কিন্তু আমার এই নর্মাল ড্রেসে হয়তো আমাকে তারা দেখেনি, কিন্তু ওই পোশাকটা দেখলে তারা চিনে যাবে, হ্যাঁ গোলাপ সুন্দরী। আমি যখন এখন কোনো জায়গায় যাই, আমি মেদিনীপুর, এই কিছুদিন খেলায় মেদিনীপুর গিয়েছিলাম, মেদিনীপুর যাই, বাঁকুড়া গিয়েছিলাম খেলায়, তো ওই যখনই যাচ্ছি অনেক মানুষ বলছে গোলাপ সুন্দরী এসেছে। বর্ধমান গেছি, মানে বিভিন্ন জেলায় আমি ক্যাম্পেন করেছি, কলকাতা গেছি, 24 পরগনা গেছি, হাওড়া, হুগলিটা তো রয়েছে। সব বেশিরভাগ জায়গায় মানুষ আমাকে গোলাপ সুন্দরী নামে চেনে। আর এবং অনেকে বলে, আমাকে অনেকে প্রশ্ন করে যে তাহলে ঠিক আছে, আপনি ওই যে ব্যানার, আমার হাতে একটা ব্যানার থাকে আর কি, আপনাকে পরে দেখাচ্ছি। তা ওই যে ব্যানার নিয়ে আমি যখন যাই, আমাকে অনেকে বলে আচ্ছা এইভাবে আপনার সাজবার দরকার কি আছে, আপনি তো এমনি। আমি বলছি আমি যদি একটা মানুষের হাতে এমনি এরকম ব্যানার ধরে দিয়েছে, এটা যদি 10 জন যদি দেখে, আর আমি যদি এই পোশাকটা পরে যাই, আমি যখন ঘুঙুরটা পায়ে বেঁধে যখন যাই, তখন কিন্তু অনেক দূর থেকে মানুষ ভাবে কিসের আওয়াজ আছে, একটা ঘুম আছে। মানুষ কিন্তু সবাই দেখে আমার দিকে, বিচিত্র পোশাকটা দেখে, তার সঙ্গে আমার এই যে প্রচারের যে বিষয়গুলো সেইগুলো দেখে, তাদেরকে আমি বোঝাতে আমার সুবিধা হয়। এইটা আমার একটা প্লাস পয়েন্ট, যে আমি মানুষের তাড়াতাড়ি বেশি কাছে পৌঁছে যেতে পারি। সেই জন্যই আমার এটা সাজা। আপনার যে জামাটা আপনি পরেছেন, তার পিছনেও লেখা কিন্তু যে স্টপ চাইল্ড ম্যারেজ। হ্যাঁ, এটা আমার বেশিরভাগ জামাতে, আমি সেই সব জামা পরে আমি স্কুল যাই, বাজার যাই, বেশিরভাগ জামাতেই আমার ওটা স্টপ চাইল্ড ম্যারেজ লেখা রয়েছে এবং গোলাপ সুন্দরী বলে লেখা রয়েছে। এবং আমি যখন মানুষকে গাছ দিই, সব সময় হয়তো পারি না, আমার একটা ব্যাগ করা রয়েছে, একদিকে লেখা আছে স্টপ চাইল্ড ম্যারেজ গোলাপ সুন্দরী, আর একটা লেখা আছে গাছ লাগান পৃথিবী বাঁচান। সেই ব্যাগের ভিতর করে একটা করে আম গাছ আমি
তাদের হাতে তুলে দিই, যাতে অন্তত গাছটা তারা বসালো এবং ব্যাগটা নিয়ে যখন কোনো বাজারে গেল এতে গেল মানুষ যখন দেখলো ওটা যে এটা লেখা আছে, আমি চাই যত মানুষের কাছে আমি পৌঁছাতে পারি, বেশি মানুষের কাছে। ওই জন্যই আমি ভিড়ের মধ্যে যাই। আমার এই যে বেড়াতে যাই, আমি যখন ধরুন আমি অযোধ্যা রাম মন্দির গেলাম, রাম মন্দির হেঁটে গিয়েছিলাম, ওই যখন রাম মন্দির যখন উদ্বোধন হয়, আমাকে হঠাৎ একদিন রাস্তায় বলছে আপনি রাম মন্দিরই বা যাচ্ছেন কেন? তখন রাম মন্দির একটা বিতর্ক ব্যাপার, এই ব্যাপার। আমি বলছি মন্দির মসজিদ আমার কাছে না, আমি যেখানে মানুষ বেশি জড় হয় সেইখানে, আমি জানি রাম মন্দির মানে সেখানে প্রচুর মানুষের ভিড় হবে, একটা তখন একটা হাওয়া উঠেছিল রাম মন্দির, তো সেই জন্য আমি রাম মন্দির গেছি এবং প্রচুর মানুষের মধ্যে সেটা প্রচার করেছি। আমি পায়ে হেঁটে দার্জিলিং গেছি, এবং দার্জিলিং যেতে আমার কষ্ট লেগেছিল এই কারণেই যে দার্জিলিং এ তো সমতলটা আমি চলে গিয়েছিলাম, কিন্তু আমি পাহাড়ি এলাকায় যখন কার্শিয়াঙাতে যখন আমি উঠছিলাম না, আমরা তো সমতলে, হ্যাঁ এই যে উঠছি পায়ের পেশিগুলো, বিশেষ করে আমার কাঁধে সবসময় একটা ভারী ব্যাগ থাকে, হাঁটাটা শুধু নয় এমনি হাঁটতে পারে, কিন্তু পিছনে যখন 10 কিলো 12 কিলো একটা ব্যাগ থাকবে ওটা কঠিন হয়ে যায়। তো আমি যখন হাঁটছিলাম আমাকে মনে হচ্ছে যেন পায়ের পেশিগুলো বোধহয় ছিঁড়ে যায়, আমাকে মনে হচ্ছে পিছন দিকে ফেলে দেবে, কেন আমার তো ওইভাবে হাঁটা অভ্যেস নেই। ওটা খুব কষ্ট হয়েছিল ওই লাস্টের 3-4 দিন যেটা পাহাড়ে আমি যখন হেঁটেছি। হ্যাঁ, তবে আনন্দ হয়েছিল, ওইখানেও যে মানুষের সঙ্গে মিশেছিলাম এসেছিলাম। এবার সবচেয়ে বড় কথা, আমি যখন এই পোশাক পরি ব্যাগ নিয়ে কাঁধে জাতীয় পতাকা যখন যাচ্ছি, দোকানে বসছি রাস্তা হচ্ছে, অনেকেই বলছে যে কোথায়, এবং ব্যাগের পিছনেতেও লেখা থেকে যাচ্ছি, সবাই দাঁড়িয়ে পড়ছে, ছবি তুলছে, বলছে এত দূর হেঁটে যাচ্ছে নিয়ে যাচ্ছেন। অনেকে আমাকে পয়সা দিতে চেয়েছিল যে আপনি রাখুন, কিন্তু আমি পয়সা না, আমার পয়সা দেবেন, আপনারা শুধু আমার বার্তাটা মানুষের দরকার, একটা ছবি তুলুন, আপনি আরো প্রচার করে দিন, পয়সা দেওয়া। অবশ্য অনেক জায়গায় হয়তো খেয়েছি, পয়সা নিতে চায়নি, হোটেলে থেকেছি, না স্যার ভাড়াটা দিতে, আমরা তো কিছুই করতে পারছি না, আপনি এত কিছু করছেন, এইটা মনে করুন আপনার কাছে আমার জাস্ট উপহার, এটা এরকম হয়েছে। আমি যখন বাইরে যাই না, অনেক জায়গায় চায়ের দোকানে চা খাচ্ছি, বিস্কুট খাচ্ছি, পয়সা নিচ্ছে না, হোটেলে ভাত খাচ্ছি, পয়সা নিচ্ছে না, এবং এরকম প্রচুর হয়েছে যে এরকম আমার সঙ্গে এরকম সহযোগিতা। তারপর রিসেন্ট আমি ওই দীঘা যাচ্ছিলাম, দীঘা হয়ে পুরী যাওয়ার একটা প্রোগ্রাম করেছিলাম, কিন্তু দীঘা পৌঁছানোর পর 4 দিন পর দীঘা পৌঁছানোর পর ওইখানে তখন ভারত পাকিস্তানের যুদ্ধটা লাগলো, তার ফলে বাড়ির অনুরোধে যে আমাকে বাড়ি তো সবসময় ছেড়ে দেয়, এটা আমার একটা প্লাস পয়েন্ট যে আমার পরিবার পাশে থাকে। কেন এই 35 দিন 40 দিন বাইরে চলে যাচ্ছি, সে একা সামলাচ্ছে, ছেলে মেয়ে সংসার তাকে সামলাতে হচ্ছে, তো তখন বলেছিল তুমি অন্য সময় যেও, এখন কিন্তু তুই ফিরে এসো। এবার সবাই অনেকেই বললো, আমার দাদা মা বললো ফিরে চলে, আমি আবার দীঘা থেকে ফিরে চলে এলাম। ওই একটা আমার ইনকমপ্লিট রয়েছে, 20টা টার্গেট রয়েছে, অবশ্যই ওটা আমি করবো যে কোনো সময়, আগামী 2 বছরের মধ্যে, 1 বছরের মধ্যে, 2 বছর না 1 বছরের মধ্যে করবো। এবার বেশি বয়স হয়ে যাচ্ছে, হয়তো পারবো কি না পারবো। আচ্ছা, খুব অদ্ভুত ভাবে আপনি বহু মানুষের কাছ থেকে সংবর্ধনা পেয়েছেন, এখানে আসার পর মানুষ সম্মান শুধু দিয়েছে তা নয়, বিভিন্ন জায়গায় আপনাকে আলাদা গেস্ট হিসেবে ইনভাইটও করা হয়। তা আপনি যখন কোনো প্রোগ্রাম করেন, আপনি এমন কিছু স্তরের মানুষদেরকে সম্মান দেন এবং তাদের সঙ্গে ছেলে মেয়েদের মেশার একটা সুযোগ করে দেন, যাদের কথা সাধারণত আমাদের মাথায় আসে না। যেমন ধরুন টোটো চালক থেকে শুরু করে বহু মানুষ এমন রয়েছে। এই ভাবনার পিছনেও কি বিশেষ কোনো কারণ? হ্যাঁ, এই দেখুন, আমার স্কুলে হচ্ছে, আমি একটা স্কুলে করি, এটা 10 বছর ধরে করে আসছি, যে আমার স্কুলের ছাত্রছাত্রীদের জন্মদিন পালন করি। অর্থাৎ মনে করুন জানুয়ারি মাসে যেসব ছাত্রদের জন্ম আমাদের রেজিস্টার দেখে, সেই ছাত্রদিনের মাসের শেষে আমরা একটা জন্মদিনের অনুষ্ঠান করি, কেক কাটা হয়, বেলুন দিয়ে স্কুল ভালোভাবে সাজানো হয়, এবং সেই দিন মাংস, মিষ্টি, পায়েস, বিভিন্ন ধরনের অনুষ্ঠান হয়। তাতে প্রচুর খরচ, এবং সেই খরচটা আমি বেশিরভাগ ব্যবহার করি, আবার আমার টিচাররা রয়েছে তারা কন্ট্রিবিউট করে, এই কেন স্কুলের এতে তো হয় না, তাই এইগুলো হয়। অনেক সময় অভিভাবকরা কেউ লজেন্স, কেউ হয়তো মিষ্টি দিয়ে করে দেয়, তাই সেইগুলো করি। তা সেই অনুষ্ঠানগুলোতে আমি শুরু করেছি কি, যে বিভিন্ন যারা পেশা মানে হচ্ছে আমাদের যারা মাটির সঙ্গে আমাদের সমাজ বন্ধু, তাদেরকে সম্মান দিই। যেমন চাষি, আমাদের সমাজের তার বন্ধু, একজন চাষি, আমি কোনো মাসে 3 জন চাষিকে নিয়ে এলাম, তাদের সম্বন্ধে বোঝালাম চাষিরা কি করে, চাষ করে জানে, চাষিরাও যে সম্মানের যোগ্য, তাদেরকেও যে মানুষকে সম্বর্ধনা পেতে পারে, সেইটা ওদের মধ্যে থেকে ছোটবেলা থেকে আমি ঢুকিয়ে দিতে চাই। সম্বর্ধনা শুধু উঁচু পোস্টে যারা থাকে তারা পাবে না, এরা তো সমাজবন্ধু, আসলে এরাই আসল সমাজবন্ধু। চাষি, যে একটা কার্পেন্টার, যে টোটো চালাচ্ছে, সেই হিসেবে আমি কোনো মাসে টোটো চালকদের, কোনো মাসে কার্পেন্টারদের, কোনো মাসে যারা অন্য পেশার যারা মাছ ধরা কাজ করে তাদেরকে, যারা বাজারে সবজি বিক্রেতা, এরকম এদিকেও দিয়েছি আমি। এদিকে নিয়ে এসে তাদের সম্বন্ধে বোঝাচ্ছি ডাইরেক্ট, আমি তাদের এটা একটা শিক্ষাও হচ্ছে যে এরা সবজি বিক্রেতা। তার মানে কিভাবে আমি যদি কোনোদিন চাষি হই, তাহলে আমিও সম্মানের যোগ্য, এটা অসম্মানের কাজ নয়, এটা যেন সে বোঝে। এবং এদিকে যে সম্মান জানাতে হয়, সেটা আমি তাদেরকে শেখাই। আমি দেখেছি, যেমন দেখবেন অটো চালক বা ওই যারা বাসে কন্ট্রাক্টরে হয়, এই বা যারা বাজারে বসে, তাদেরকে দেখবেন অনেক উচ্চশিক্ষিত লোক তুই তোকারি করে,
হ্যাঁ, এটা আমাকে খুব খারাপ লাগে। কিন্তু তার হয়তো তার বাবার বয়সী লোককেও সে তুই বলছে, হ্যাঁ, এই যে এটা কিন্তু শিক্ষা না। সে তো তার নিজের ক্ষেত্রে কেন সে সম্মানটা পাবে না? সম্মান মানে কি তুমি কত পয়সা রোজগার করো বা তুমি কতটা শিক্ষিত সেটা দিয়ে সম্মান? এইটা আমি বাচ্চাদিকে বোঝাবার চেষ্টা করি, মানে সেটাও একটা এরকম শিক্ষা অনুষ্ঠানের মাধ্যমে সেটা করি। মানে মানুষ তো মানুষই হয়। হ্যাঁ, মানুষ তো মানুষই হয়। এটা আমি কিন্তু আজ পর্যন্ত কোনোদিন মানে বাইরের লোককে আপনি ছাড়া কথা বলি না। সে আমার থেকে ছোট হলেও, সে টোটো চালক হোক আর সে একটা বাজারের লোকই হোক, যাই হোক, হ্যাঁ, তাদের সঙ্গে বাজারে যে বার্গেনিং করা, এই তুই বেশি নিচ্ছিস, মানে সে কি একটা আমি দেখেছি, আমার একদম ঘটনা খুব খারাপ লেগেছিল। একজন বয়স্ক মহিলা বসে আছে, বিধবা, হয়তো আঁটি বোধহয় 8-10 আঁটি শাক নিয়ে বসে আছে। সে সেটা বিক্রি করে হয়তো যা পয়সা পাবে, হয়তো চাষ করেছে ঘরেতেই, সে বিক্রি করে। তা সেখানে সে একটা শাকের দাম যদি 5 টাকা আঁটি বলছে, সেখানে তাকে 3 টাকা দাও, দুটো নিলে এই দাও, এরকম করে 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 এই তুমি দাম বেশি বলছে করে চলে গেল। আমি দাঁড়িয়ে থেকে সমস্ত শাকগুলো নিলাম। আমার খুব খারাপ, আমি সমস্ত শাকগুলো আমার অত লাগবে না, আমি এসে আবার আমার বিভিন্ন দোকানে বন্ধু বান্ধব আছে, শাক নিবি করে সবাইকে এমনি দিয়ে চলে এলাম। আমি এটা করি। যেমন আমার একজন জানাশোনা নয়, একজন ধূপ দিতে আসেন বয়স্ক মহিলা। আমি তাকে কেন নিই, সেই তাকে সম্মান করে এই কারণে, তার বয়স প্রায় 60 বছর হয়ে গেছে, 60 বছর বেশি। সে এই বয়সে কিন্তু খেটে খাচ্ছে, সে ভিক্ষা করছে না। সে 2 ব্যাগ ধূপ নিয়ে আসছে। আর আমি হচ্ছে আমার বাড়িতে আমি ধূপ জ্বালাই না, বুঝলেন, আমার বাড়িতে আমার ধূপ জ্বালাই না। কিন্তু আমি কি করি, আমার প্রত্যেক মাসেও আসে 250-300 টাকা ধূপ ওর কাছ থেকে নিয়ে সেই ধূপটা আবার কি করি, একে দিয়ে দিই, ওখানে আশ্রম আছে তাকে দিয়ে দিই, এই আমাদের এই পাড়া আছে তাদেরকে এসে দিয়ে দিলাম, তো ভাগ করে নিবি। কিন্তু আমি ওইগুলো করি। বছর পুজোর সময় থাকে আমি কাপড় দিই। এইগুলো কি বলুন তো, মানুষের পাশে থাকা। আমি সম্মান করি তার কোনটাকে, তার ওই যে পেশাটা সে যে করছে, যে সে খেটে খাচ্ছে, এইটুকু।